নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, বলা ভালো রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন কে? স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিভিআইপিদের তালিকায় কারা রয়েছেন? সচিন রমেশ তেন্ডুলকর, বিরাট কোহলি, মুকেশ আম্বানি থেকে শুরু করে শিল্প জগৎ, সংস্কৃতি জগৎ, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকে আমন্ত্রিত। কিন্তু সেই আমন্ত্রিতদের তালিকায় শোনা যাচ্ছে অনেকেই আসছেন না বলাটা শুধু ভুল হবে, রীতিমতো বিস্ফোরক অভিযোগ করে তারা আসছেন না। জানেন তারা কারা? তারা আর কেউ নয়, বিভিন্ন মঠ, বিভিন্ন জায়গার সন্ন্যাসীরা যেমন এই অভিযোগ করেছেন, তেমনি 4 শঙ্করাচার্য তারাও একইভাবে বিস্ফোরক অভিযোগ করেছেন রাম মন্দির এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। যে অভিযোগের ক্ষেত্রে কাঠগড়ায় স্বয়ং নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। রাম মন্দির ট্রাস্ট। কিন্তু কেন এই অভিযোগ তারা করছেন? কি বক্তব্য তাদের? শুধু তাই নয়, এর সঙ্গেও একাধিক রাজনৈতিক দল তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আবার অনেক রাজনৈতিক দল এখনো দোলাচলের মধ্যে রয়েছে, কারণ সামনেই 24-এর নির্বাচন। রাম মন্দিরে যাওয়া না যাওয়ার উপর নির্ভর করছে হিন্দু ভোট কার ঝুলিতে যাবে, কার ঝুলিতে যাবে না। আর এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা, এবং সেই আলোচনায় শুরুতেই প্রতিবেদন। লোকসভার আগে প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন রাম মন্দিরের বিজেপি ও আরএসএস এর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ বলা যায়। 22শে জানুয়ারি মেগা ইভেন্টে মধ্যমণি নরেন্দ্র মোদী, আর এখানেই শুরু বিতর্ক। শুধু রাজনৈতিক নেতারাই নয়, এবার বেশুরো একাধিক শঙ্করাচার্য। উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, পুরী গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী, শৃঙ্গেরি সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতী তীর্থজি, পশ্চিমান্বয় দ্বারকা সারদা পীঠের শঙ্করাচার্য শ্রী স্বামী সদানন্দ সরস্বতী। কিন্তু কেন যাচ্ছেন না 4 শঙ্করাচার্য? সকলেরই মত মোটামুটি এক। তাদের মত, মন্দির সম্পূর্ণ না করেই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ধর্মের নীতি লঙ্ঘন। এরকম তাড়াহুড়ো করার দরকার ছিল না। নেতাদের সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে নীতিগত অবস্থান। সরকারের প্রচেষ্টা মন্দির নির্মাণ নয়, একটি সমাধি কেন্দ্রিক। রাজনৈতিক লাভের জন্য হিন্দু অনুভূতিকে শোষণ করা হচ্ছে। পৌষ মাসের মতো অশুভ মাসে রামের প্রাণ প্রতিষ্ঠা করা অনুপযুক্ত। মন্দিরে শূদ্র পুরোহিত নিয়োগ ধর্মীয় নীতি থেকে সরে আসা। मैं तो नहीं जाऊंगा, अयोध्या तो जाता रहता हूँ, जाता रहूंगा, लेकिन उस कार्यक्रम में मैं सम्मिलित नहीं हूँ। कार्यक्रम जो है भारत के प्रधानमंत्री जी गर्भगृह में होंगे, मूर्ति का स्पर्श करेंगे, प्रतिष्ठित करेंगे। इसको राजनीतिक रूप दिया ही गया है। मर्यादा पुरुषोत्तम भगवान राम की प्रतिष्ठा होगी तो शास्त्र सम्मत विधा से होनी चाहिए। यह है लौकिक नियम है ना, विधि निषेध, उसका पालन करने पर गंतव्य तक व्यक्ति पहुंचता है। इसी प्रकार शास्त्र सम्मत फल चाहिए तो शास्त्र सम्मत विधि निषेध का पालन भी करना चाहिए। एक तरफ आप कहते हो कि राष्ट्र मंदिर बन रहा है, आप ही के शब्द हैं कि ये राष्ट्र का मंदिर बन रहा है, और एक तरफ आप कहते हो कि केवल रामानंद संप्रदाय का मंदिर है। कहाँ गई हृदय की विशालता? क्या राम जी के इस मंदिर में, जिसके लिए 500 सालों तक सबने संघर्ष किया है, जिसके लिए शंकराचार्य जी ने पैरोकारी की है, आप तो आए नहीं कोर्ट में लड़ने के लिए, और अब आप वहाँ पर बैठ करके इस तरह से भेदभाव, सनातन धर्म के अंदर, हिंदू धर्म के अंदर भेदभाव डालने की कोशिश कर रहे हैं। निर्मोही अखाड़ा सैकड़ों वर्षों से वहाँ पूजा करता रहा, आपने उसको हटा दिया है, और हटा करके आप नए पुजारी ट्रेनिंग करवा करके उनकी भर्ती कर रहे हैं, और कहते हैं कि ब्राह्मण नहीं होगा तो क्षत्रिय नहीं होगा तो शूद्र। শুধু ধর্মীয় ক্ষেত্রে সমালোচনা নয়, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ঘিরে আগেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানুতর। একাধিক বিরোধী দল মেগা ইভেন্টে যাচ্ছে না বলেই খবর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভোটের আগে রাম মন্দির গিমিক। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। কংগ্রেস শিবিরেও উল্টো সুর।
প্রথমে হাত শিবিরের নেতারা যাচ্ছেন বলে শোনা গেলেও বুধবার কংগ্রেস জানিয়েছে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরীরা। সিপিএম যাচ্ছে না আগেই জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। বিজেপির কাছে এতগুলি অস্বস্তির মধ্যেও স্বস্তির খবর, 22শে জানুয়ারি অযোধ্যায় যাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আডবাণী। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রচারের আলোর বাইরেই রাখা হয়েছিল এই প্রবীণ নেতাকে। বিজেপির সবাই যখন রাম মন্দিরে, তখন কোথায় থাকবেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামেই জানকীনাথ মন্দির এবং শিব মন্দিরে পুজোর কর্মসূচি রয়েছে শুভেন্দুর। ব্যুরো রিপোর্ট, ইনকেটিভি বাংলা। পরিচয় পর্বে আসবো। আমাদের এই পর্বে যারা আলোচনায় রয়েছেন আজকে, আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রের শাসক দল, এ রাজ্যের বিরোধী দল বিজেপি, তাদের মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার মুখপাত্র রিজু দত্ত। রিজু, তোমাকে স্বাগত এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। চন্দনদা, আপনাকে স্বাগত। রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিএম নেতা। চন্দনদা, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, তাকেও আমি স্বাগত জানিয়ে রাখছি অনুষ্ঠানে। আমি প্রথমেই এই অনুষ্ঠানে জ্যোতি চট্টোপাধ্যায় আপনার কাছে চলে আসতে চাইব। জ্যোতি, আমরা যে প্রতিবেদন এখানে দেখালাম এর মধ্যে দুটো ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে একেবারে ধর্মীয় বা ধার্মিক বিষয়ে কিছু প্রতিবাদ এসেছে, দ্বিতীয়টি হচ্ছে রাজনৈতিক। আমি ধর্মীয় বিষয় পরে আসবো, আগে পরমাত্মানন্দজির কাছে তার ব্যাখ্যা চাইবো, তারপরে আসব। কিন্তু রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এখনো পর্যন্ত জলের মতো স্পষ্ট তিনটি রাজনৈতিক দল হ্যাঁ বা নায়ের জায়গায় এসেছে। সিপিএম যাচ্ছে না আগেই জানিয়ে দিয়েছে, কংগ্রেস গতকাল জানিয়েছে, তৃণমূল কংগ্রেস যাব বা যাব না এইরকম একটা পরিস্থিতিতে রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সিদ্ধান্ত জানাননি। তবে তার কিছু অপোজ করার বিষয় তিনি জানিয়েছেন। কিন্তু বাকি কোনো রাজনৈতিক দল তাদের স্পষ্ট অবস্থান জানায়নি। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকেরই অভিযোগ যে রাম মন্দির উদ্বোধনকে আসলে রাজনীতিকরণ করে দেওয়া হয়েছে। এটা ধর্মীয় বিষয় নেই, 24-এর এজেন্ডা। না, এটা সৈকতদা, তোমাদের সন্দেহ ছিল, আমাদের সন্দেহ ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে অবশেষে সেই সন্দেহের বহিঃপ্রকাশ ঘটলো। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে কংগ্রেস এবং তার গর্বজাত যেসব দল, তারা যে রাম মন্দিরে যাবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ছিল এবং সেটাই হয়েছে। আজকে সৈকতদা, আমি আপনাকে জানাই, যারা অল ইন্ডিয়া ইফতার পার্টিতে যায়, হিজাব পরে বসে থাকে, আপনার মাদার টেরেজার যখন ক্যানোনাইজেশন হয়, কংগ্রেস সেখানে প্রতিনিধি দলকে পাঠায় এবং সোনিয়া গান্ধী নিজে বলেন যে আমি টাইমের জন্য যেতে পারছি না, আমি সরি, আই এম সরি। আপনার জামাতে উলেমা হিন্দ 2006 সালে তিনি যাচ্ছেন সেই জামাতে উলেমা হিন্দের মিটিংয়ে এবং গিয়ে রিপোর্ট কার্ড দিচ্ছেন, দিয়ে বলছেন যে মুসলমানদের জন্য কংগ্রেস পার্টি কি কি করেছে। আজকে এই জিনিসগুলো যখন করতে পারছেন, রাম মন্দির নিয়ে তাদের যে, এবং সেই কংগ্রেস পার্টি, একই কংগ্রেস পার্টি যারা ইফতার জামাতে উলেমা হিন্দের মিটিং অ্যাটেন্ড করছেন, ওয়াকফ বোর্ডের মিটিং অ্যাটেন্ড করছেন, ইফতার পার্টির মিটিং অ্যাটেন্ড করছেন, মাদার টেরেজার ক্যানোনাইজেশনে প্রতিনিধিত্ব দল পাঠাচ্ছেন, ইন্ডিয়ান ইসলামিক সেন্টারের মিটিংয়ে কংগ্রেস পার্টির প্রতিনিধিত্ব থাকছে সেখানে, সেই কংগ্রেস পার্টি রামের ব্যাপারে প্রশ্ন চিহ্ন তুলছে। তারা কি বলছে? তারা বলছে যে রামের নাকি অস্তিত্বই ছিল না। তো যারা রামের অস্তিত্বকে অস্বীকার করে, তারা তো রাম মন্দিরের প্রতিষ্ঠা উদ্বোধনের সময় যাবে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি যদি এই যে উদাহরণগুলো টানলাম, এর থেকে আমি কি ভুল হব যদি আমি এদেরকে, কংগ্রেসকে এবং তার গর্বজাত দলগুলোকে অ্যান্টি হিন্দু পার্টি বলি? আপনি বলছেন অ্যান্টি হিন্দু পার্টি, আপনি বলছেন অ্যান্টি হিন্দু, তাই তো? অ্যান্টি হিন্দু কংগ্রেস, একদমই। আচ্ছা, আমি সরাসরি কোনো প্রশ্ন রাখার অবকাশ তৈরি হয় না। চন্দনদা, আপনার উত্তর, আপনারা অ্যান্টি হিন্দু, কিন্তু তারপরেও আপনারা এই ভারতবর্ষে অ্যান্টি হিন্দু অবস্থান থেকে এত বছর শাসন করতে পারলেন, তাহলে কাদের ভোট পেলেন? সৈকত, সকলকে ধন্যবাদ, বিশেষভাবে জ্যোতিকে ধন্যবাদ, কারণ অনেকগুলো ইনফরমেশন যেগুলো আমি জানতাম না কংগ্রেসের সম্বন্ধে, যেটা ও বললো, যদিও এলিগেশনের ফর্মে।
তবে একটা ঘটনা আমি তোমাকে অবশ্যই বলবো, এই ইনফরমেশন যখন মিস ইনফরমেশন হয়ে দাঁড়ায় তখন যে কারণটা গার্ড করতে পারে সেটা বিস্তৃতভাবে সেটা আনকোয়েশ্চেনেবল রিলিজিয়ন। এই যে আনকোয়েশ্চেনেবল রিলিজিয়ন, এই রিলিজিয়াস আইডিয়া, এটা একটা প্রথিত রাজনৈতিক অবস্থা যেটা বিজেপি তৈরি করছে। এবং আমরা খুব ভালো করেই জানি 56 বছর কংগ্রেসের শাসনে যে প্রশ্ন ওঠেনি, আজকে ঘরে ঘরে এই প্রশ্নটা উঠেছে। আমি তোমাকে এই প্রশ্নটা কোথায়, যার মধ্যে কোনো কারণ থাকতে পারে না, সে প্যান্ডেমিকে হাততালি দেওয়া হোক বা ওই ঘরে ঘরে ঘন্টা বাজানো হোক, এই রাম জন্মভূমিকে সামনে রেখে ভারতবর্ষের মূল আত্মা কোথায় কাঁপছে জানো? অর্থনৈতিক অবস্থা। ভারতবর্ষের চারিত্রিকভাবে যে যে জিওগ্রাফিক্যাল ক্রাইসিস, বিশেষত আমরা দেখতে পাচ্ছি চাইনিজ অ্যাগ্রেশন, এবং আমরা তার সাথে সাথে যেটা দেখছি দীর্ঘ বেকারি সমস্যা, 47 থেকে 48 বছরের সেরা হাঙ্গার ইন্ডেক্সে ভারত কোথায়? এর প্রশ্নের উত্তর যাদের কাছে থাকে না তাদের কাছে একটা উত্তর তো থাকবেই, সেটা হচ্ছে মন্দির, সেটা হচ্ছে রাম। মাইথোলজি হিস্ট্রি হয়ে যাবে। আমি তো এখনও বলছি, আমরা বারবার যেটা বলছি খুব স্বাভাবিক, একটা পৌরাণিক তত্ত্ব, সেটা আমরা ঈশ্বর ভক্তটাও তো তাই, বা ভক্তি তো তাই, এবং তার সাথে ক্যানোনাইজেশন, পোপেল, তার সাথে কোথায় কোথায় ইসলামিক কনসেপ্ট, এগুলোকে মিলিয়ে ফেলার কারণগুলো কি? আমার প্রশ্নটা হচ্ছে, একটি দেশ গণতান্ত্রিক পরিকাঠামোতে যখন শাসিত হয় তখন দেশের সার্বিক গণতন্ত্র সেটাই, প্রান্তিক মানুষগুলো যা ভাবছে যেটা সরকার উপলব্ধি করতে পারবে। তোমার মনে হয় আজকে আদানি জাতীয় যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে সারা ভারতবর্ষের অর্থনৈতিক কবজা করবার জন্য, এবং যে ক্যারেক্টারটা তৈরি করা হচ্ছে বিভাজনের, এই দুটোকে সামনে রেখে তুমি দেখতে পারবে একদিকে অর্থনৈতিক অবনতি, আর একদিকে তাকে গার্ড করবার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ধর্মকে সামনে রাখা। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের যারা ধর্মীয় গুরু, তারাও যখন প্রতিবাদ করেন এবং তারাও যখন বলেন যে সেকুলারিজম একটা আইডিয়া, হিন্দুত্ব তো সেকুলার একটা কনসেপ্ট, সেই আইডিয়া থেকে সরে এসে শুধু রামকে সামনে রেখে যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করছে কোর রিলিজিয়নকে নিয়ে। বেশ চন্দন দা, আমি বাকি দুটি রাজনৈতিক দল চন্দন চট্টোপাধ্যায় এবং রিজু দত্তের কাছে যেতে চাইবো। শুধু যেটা বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি, আমি শেষ করে নিই, সেটা হলো যে আজকের ভারতবর্ষ থাকবে না ওই সো কল্ড মোদিজির রাম কনসেপ্ট থাকবে। আমি মোদিজির রাম কনসেপ্টের কথা বলছি, জ্যোতিদের রাম কনসেপ্টের কথা বলছি। এটা সব থেকে বড় প্রশ্ন 22 তারিখ থেকে শুরু হবে এবং 24-এ নির্বাচন আছে। আমি এবার একটু স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কাছে যেতে চাইবো। মহারাজ, আপনাকে আরো একবার স্বাগত জানাই এনকেটিভি বাংলার অনুষ্ঠানে। আমি কতগুলো কথা আপনাকে একটু পড়ে শোনাবো মহারাজ। যে 4 শঙ্করাচার্যের যে বক্তব্য আমরা দর্শকদেরকে শোনালাম, সেখানে কি বলা হচ্ছে মন্দির সম্পূর্ণ না করে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ধর্মের নীতি লঙ্ঘন করা হয়েছে। কারণ আমরা নিজেদের বাড়ি তৈরি না করে কি গৃহপ্রবেশ করি না। 2, এরকম তাড়াহুড়ো করা হয়েছে শুধুমাত্র সুবিধাবাদী রাজনীতি করার জন্য। সরকারের প্রচেষ্টা মন্দির নির্মাণ নয়, একটি সমাধি কেন্দ্রিক। রাজনৈতিক লাভের জন্য হিন্দু অনুভূতিকে শোষণ করার অভিযোগ করছেন। পৌষ মাসের মতো অশুভ মাসে রামের প্রাণ প্রতিষ্ঠা করা সঠিক নয়। মন্দিরে শূদ্র পুরোহিত নিয়োগ করে ধর্মের নীতি থেকে সরে আসা হয়েছে। নির্মণি আখড়া যারা দীর্ঘদিন ধরে ওখানে পুজো করতেন তাদেরকে বা তাদের পুরোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম একগুচ্ছ ধর্মীয় অনুশাসন না মানা, এই ধরনের অভিযোগ বা নীতি লঙ্ঘনের কথা বলা হচ্ছে। আপনি কি বলবেন? প্রথমেই বলি, শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণী, যেটা সন্তদের যে 7টা আখাড়া আছে, সেই 7টা আখাড়ার সবচেয়ে প্রাচীন আখাড়া, এবং 7 আখাড়াই কিন্তু আমরা যতজন মহামণ্ডলেশ্বর আছি এবং আচার্য মহামণ্ডলেশ্বর সহ আমরা সকলে শ্রীরাম প্রতিষ্ঠার সপক্ষে বলছি। শঙ্করাচার্য হিন্দু ধর্মের সর্বোচ্চ মান্য যে 4 জন গুরু রয়েছেন, তারা সকলেও কিন্তু একমত নন, বা শঙ্করাচার্যের সিংহাসন নিয়েও অনেক বাদ বিসম্বাদ আছে, যেটা আজকের আলোচনার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। আমরা সেই দিকে যাব না। শুধু এটুকু বলবো যে সনাতন ধর্মে কোনো মতই নিরঙ্কুশ নয়। আর শাস্ত্রবিধান যদি বলতে হয় তাহলে কিন্তু শাস্ত্রে আছে
মূল মন্দির অর্থাৎ গর্ভগৃহ যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে সেখানে দেবতা প্রতিষ্ঠা করা চলে। কেননা গর্ভগৃহের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য যেসবগুলো নাটমঞ্চ, ভোগ মণ্ডপ ইত্যাদি, সেগুলো মন্দিরের আরও সম্প্রসারিত অঙ্গ এবং অংশ। সেটা ধীরে 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 হতে পারে। তার সঙ্গে গর্ভমন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর দেবতার প্রাণ প্রতিষ্ঠায় শাস্ত্রীয় কোনো বিধি নিষেধ নেই। অর্থাৎ অন্যান্য বিষয়টাকে চেপে দিয়ে কেবল এই বিষয়টাকে তুলে নিয়ে আসা, আমার মনে হয় এখানে বোধহয় আমাদের বুঝতে কিছু ভুল হচ্ছে। মূল গর্ভমন্দির, সেখানে দেবতার বেদি, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং 22 তারিখে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তখন কিন্তু মূল গর্ভগৃহটা সম্পূর্ণই হয়ে যাবে। মন্দিরের অন্যান্য অংশ 5 বছর, 10 বছর, 20 বছর ধরে সম্প্রসারণ চলতেই পারে, তার সঙ্গে প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। 2 হচ্ছে পৌষ মাস অশুভ সময়, সেই সময় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এটা একটি অশুভ হতে পারে। পৌষ মাস অশুভ এ কথা কোথায় আছে? রামলালার তো এই সময় বিশেষ কোনো সংস্কার হচ্ছে না, বিবাহাদি সংস্কার। মানুষের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে সেখানে বাদ আছে, কিন্তু পৌষ মাসে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধক বচন শাস্ত্রাদিতে নেই। দেবতা প্রতিষ্ঠা হতে পারে কিনা, তার পুণ্যতিথি আছে কিনা, সেই অনুযায়ী কিন্তু কোনো মাসের কোনো দিন ঠিক করা হয়। যে সময় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে সেই সময়টা হচ্ছে অভিজিৎ মুহূর্ত। এই অভিজিৎ মুহূর্তে রামের আবির্ভাব হয়েছিল, তার জন্ম হয়েছিল। অর্থাৎ যারা এই ব্যবস্থাপনার মধ্যে রয়েছে আমরা সকলে সেই সমস্ত তিথি, নক্ষত্র, বার, ক্ষণ, মুহূর্ত যথাযথ শাস্ত্রীয়ভাবে বিবেচনা করে তবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই সময় প্রাণ প্রতিষ্ঠা করা গেলে দেবতার কোনো অসুবিধে হবে না এবং মন্দির প্রতিষ্ঠা কার্যের কোনো প্রত্যব্যয় হবে না এবং শাস্ত্রবিধি লঙ্ঘন হবে না। তৃতীয় কথায় আসি, যে যারা বলতে চাইছেন যে এই সময় যদি রাম মন্দির প্রতিষ্ঠা হয় তাহলে একজনের বিধিবিধান বা এক শ্রেণীর ইচ্ছা সেটাই সম্পূর্ণ হবে। কিছুদিন পর শ্রী রামচন্দ্রের জন্মতিথি ছিল রামনবমী, চৈত্র মাসে, সেই সময় প্রতিষ্ঠা করা যায়। আরে চৈত্র মাসে তো বিয়ে হয় না, চৈত্র মাসে তো অশুভ বলা হয়, কিন্তু চৈত্র মাসে বাসন্তী নবরাত্রি হয়। অর্থাৎ যেটা সাধারণ মানুষের জন্য অশুভ, দেবতা সেবার ক্ষেত্রে সেটা অশুভ কিনা সেটা বিচার করে দেখতে হবে। অর্থাৎ শাস্ত্রীয়ভাবে কোনো বাধক আমরা দেখতে পাচ্ছি না। অতএব রামের কাজ সেটা তার সময় মতো রামের ইচ্ছায় যথাযথ শাস্ত্রীয় প্রমাণ বিধি মেনে হতে পারে, এর মধ্যে কোনো রকম শাস্ত্রীয় বিধিনিষেধ বা প্রত্যব্যয় নেই। খুব পরিষ্কারভাবে স্বামী পরমাত্মানন্দজি মহারাজ জানিয়ে দিলেন যে অভিযোগ 2 শঙ্করাচার্যের মুখ থেকে আমরা শুনলাম, সেই অভিযোগের তার ব্যাখ্যা তিনি পরিষ্কার বলে দিলেন যে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় আপাতত কোনো খামতি বা কোনো অনিয়মের যে অভিযোগ উঠছে তা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য এরপর শোনাবো। এই বক্তব্যটা কেন ইম্পর্টেন্ট সেটা শোনানোর পরে আপনাদেরকে জানাবো, শুনুন। বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার ওপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, ইভেন কালীঘাট মন্দির হচ্ছে, কেউ কেউ লিখছেন শুধু রিলায়েন্স একা করছে, এটা ঠিক নয়। ওনারা শুধু সোনার চূড়াটা করছেন আর ভেতরের কিছু কাজ করছেন, মন্দির ভেতরটা, ভেতরের কিছু অংশ, কিন্তু আমরা 165 কোটি টাকা খরচ করেছি। আমরা অনুকূল ঠাকুরের ওখানে 5 একর জমি গভর্নমেন্টের জমি দিয়েছি সম্ভবত, আর যদি আমার মনে থাকে। তাছাড়াও মহেশ আমরা ডেভেলপ করেছি। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি, মানে পারমিশন দিয়েছি। 700 একর জমি বিরাট একটা হচ্ছে। তাছাড়াও তারকনাথ মন্দির আমরা উন্নত করেছি, আমরা মহেশ উন্নত করেছি, আমরা বিশেষ করে সার্কিট ট্যুরিজম চারিদিকে করছি। কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে করেছি, রেনোভেশন
অফ বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি, আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি, যাতে আমাদের অনেক খরচা হয়েছে। আমি রিজু তোমার কাছে পরে আসবো, আগে একটু চন্দনদার কাছে যাই। চন্দনদা, আমার কি আপনাকে প্রশ্ন করতে হবে যে এই বক্তব্যটা আমরা শোনালাম কেন সেটা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা আসলে উনি কি বোঝাতে চাইলেন, এই প্রশ্নটা কি আপনাকে করার দরকার আছে? না দেখো, এই প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যেই আছে যে মন্দির নিয়ে যদি রাজনীতি করতে যাও আমি তাতেও আছি, ফলে আমি কারোর থেকে কম যাই না। ও যদি রাম মন্দির করে থাকে, আমিও জগন্নাথ করেছি, কালীঘাট করেছি, ব্লা ব্লা ব্লা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য। আচ্ছা, আর যারা রাজনীতি করতে এসছিলেন প্রথম যুগে, প্রথম যখন প্রবেশ করেছি, কেউ না কেউ তো প্রথমে এসছেন, তখন কোনোদিনও মন্দির মসজিদ ধর্ম এতে কি হবে এই মাথা ব্যথার দায় দায়িত্ব বোধ থেকে কি রাজনীতিতে এসেছিলেন? যে কেউ, বিজেপির হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, তৃণমূলের হোক, না। এসছিলেন যে বোধগুলো নিয়ে মানুষের কাছে, সেগুলো হচ্ছে বেকারি, মূল্যবৃদ্ধি, খাওয়া দাওয়া, স্কুল কলেজ, বাজার হাট, রাস্তাঘাট, পরিবেশ, এগুলো নিয়ে কথা বলবো। যার যা অভিমত আছে, যার যা মতাদর্শ আছে, তার ভিত্তিতে সমাজটাকে পরিবর্তন করব, মানুষের ভালো থাকার ব্যবস্থা করব। কিন্তু হচ্ছে উল্টো। আপনি দেখুন, এই যে মহাকাব্যের রাম, তাকে রাজনীতির রামে কিভাবে ট্রান্সফরমেশন হয়ে গেল 92 সালের পর থেকে 2022-এর মধ্যে। আমরা তো সেই মহাকাব্যের রামকে কেউ ভুলতে পারি না। দুবেলা কেন ভুলবো? এখনো তো বাচ্চারা সকালবেলায় রামায়ণ পড়ে, এখনো ভারতবর্ষের গ্রামে গ্রামে রামচরিত মানস পাঠ হয়, এখনো গ্রাম শহরে রাম একজন মহাকাব্যের নায়ক, তাকে ভগবান হিসেবে মানুষ পুজো করে। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু তাকে যখন ধর্মীয় ভাবাবেগকে যখন ভোটাবেগে পরিণত করা হয়, যে কথা একটু আগে বিজেপির ভাই বলছিল যে অস্তিত্ব কথাটা ও জেনে বলছে কি জানি না, কিন্তু এ নিয়ে যদি বিশদে পড়াশুনো করেন দেখবেন সারা পৃথিবীর জুড়েই এই অস্তিত্ব, আমরা যারা এখানে পৃথিবীর বুকে আছি তাদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞান ভিত্তিক চর্চা আরম্ভ হয়ে গেছে। আমি স্বামী বিবেকানন্দের বক্তব্যের কথা মনে পড়ছে, যাকে আমরা সবাই মানি, যুগ পুরুষ বলা হয় স্বামী বিবেকানন্দ। তিনি বলেছিলেন, যা সাদা চোখে দেখা যায় না, যা নিজের চোখে দেখবে না, তা বিশ্বাস করবে না। আমি এই কথাটা কিন্তু আপনার বক্তব্যের প্রেক্ষিতে বললাম না, আমার এই ক্ষেত্রে মনে হলো এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। তো আমার কথা হচ্ছে যে এই আমরা তো বাঙালিরা বা ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ নিঃসন্দেহে বিবেকানন্দ, রামকৃষ্ণ এই রকম ধরনের মানুষদেরকেই দেখে এসছেন, যারা ধর্ম সম্বন্ধে আমাদের শিখিয়েছেন। ফলে আমরা তাদের থেকে ট্রেন্ড। আমরা এই যে নব্য বা পানপাড়া, গুটকা, গুজিয়া, তার সাথে বোরখা, মাংস, অমুক তসুক ধর্ম, এই যে নব্য বিজেপি সংস্কৃতি এবং ভারতবর্ষের বুকে আরোপ করছে, এটার বিরুদ্ধেই বেশিরভাগ মানুষ। কেন বলছি এই কথাটা? আরএসএস বিজেপি বহুদিনের এজেন্ডা ছিল, থাকতেই পারে, আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন অন্য জায়গায়। রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে? তুমি একটা জিনিস বলো, একজন রাষ্ট্রের প্রধান তিনি এই হোক না, এখানে মন্দির উদ্বোধন হোক, রাষ্ট্র গিয়ে সেই মন্দিরে যাবে? রাষ্ট্রের ধর্মে মুসলমান আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, সকলে আছেন। মায়ের কাছে যেমন সকল ছেলে সমান হয়, তেমনি রাষ্ট্রের কাছেও তো নির্দিষ্ট, নিশ্চয়ই সেই ধর্ম সংখ্যায় বেশি হতে পারে, সেই ধর্মের মতাদর্শের পক্ষে, ভাবাবেগের পক্ষে মানুষের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু রাষ্ট্রের ধর্ম থাকা উচিত নয়। রাষ্ট্র বরঞ্চ গ্যারান্টি করুক প্রত্যেকের ধর্মাচরণের অধিকার, সেটা না করে উল্টো দিকে যাচ্ছে। আপনি চন্দনদা যেটা বলছেন, রাষ্ট্র মানে হচ্ছে মা। আমি বিজেপির কথাই বলছি, বিজেপির বক্তব্য হচ্ছে রাষ্ট্র মানে ধরিত্রী মাতা, অর্থাৎ এক্ষেত্রে বিজেপির অনুসারে তারা ভারত মাতা বলে রাষ্ট্রকে পুজো করেন, ভারত মাতা বলে তারা সম্বোধন করেন। এখন মা যদি রাষ্ট্র হয়ে থাকেন, তাহলে প্রশ্ন হচ্ছে মায়ের কাছে, অর্থাৎ ভারত মাতার কাছে কোনো সম্প্রদায় কোনো কিছুই নয়। মা সন্তান স্নেহ যেমন ছোটকেও দেন, বড়কেও দেন, একইভাবে সস্নেহে সবাইকে বড় করে তোলেন। আপনি বোধহয় এটাই বলতে চাইছিলেন। আমি এবার একটু রিজুর কাছে চলে যেতে চাইবো। রিজু, আমি একটা জিনিস ভাবছিলাম, একটা প্রশ্ন। হ্যাঁ, আমি আচ্ছা চন্দন, হ্যাঁ বলে নিন চন্দন। আমি বলে নিই, সেটা হচ্ছে এই সব অবতারণা কেন করতে হচ্ছে জানো? মার্চ মাসে যে সিএমআই রিপোর্টটা বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে দেশের 20 থেকে 24 বছর বয়সী 47% ছেলে মেয়ে বেকার।
এই বছর সেপ্টেম্বর মাসে যে খুচরো বাজারের মূল্যবৃদ্ধিটা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে 8.3% হারে মূল্যবৃদ্ধি ঘটছে। এই বছরের বেকারি ভারতবর্ষের এই মুহূর্তে চরম জায়গায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ভারতবর্ষের বেশিরভাগ মানুষের যা জমা টাকা তার সুদের হার হয়তো আর কয়েকদিন পর কমে যাবে, ব্যাংকগুলো থেকে টাকা বাইরে চলে যাচ্ছে। এই প্রশ্নের উত্তর শাসক হিসেবে বিজেপি দিতে পারছে না বলেই ধর্মকে বর্ম করে নিয়ে এসে টেলিভিশন শোতে মানুষের মনে বাড়ি বাড়িতে এই বিষকে ছড়িয়ে দিচ্ছে, যাতে এই আবেগ নিয়ে আমরা আলোচনায়। আমি রিজু তোমার কাছে যেতে চাইবো। রিজু, আমি চন্দনদা যে কথাটা বলছেন সেই প্রশ্নটাকে বা সেই কথাটাকে একটু আরো সহজ করে বলতে, একদম সোজা, এরপর আর কোনো সহজ প্রশ্ন হতে পারে না। প্রশ্নটা হচ্ছে খুব পরিষ্কার। ধরে নিচ্ছি রাম মন্দির যদি ভোটের এজেন্ডা হয়েই থাকে, ধরুন বিজেপি বা তৃণমূল বা আপনারা কেউ স্বীকার করছেন না, ধরে নিচ্ছি যে রাম মন্দির বিজেপির এজেন্ডা, কিন্তু এটা কি সত্যি রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী গেলেই বিজেপিকে সবাই ভোট দিয়ে দেবেন? যারা বিজেপিতে থেকেও হয়তো সুকান্ত মজুমদারকে পছন্দ করছেন না, কেউ হয়তো শুভেন্দু অধিকারীকে পছন্দ করছেন না, যেমনটা আমরা দেখতে পেয়েছি অনেকে অমিতাভ বাবুকে পছন্দ করছেন না, তারা জুতো টুতো নিয়ে চলে যাচ্ছেন বিজেপি অফিসে, বিক্ষোভ দেখিয়েছেন। এটা আমার কথা নয়, এটা জ্যোতিও স্বীকার করবে, হয়তো পছন্দ করছেন না। তারাও কি রাম মন্দিরে মোদি যাওয়ার পর ভোট দেবে বিজেপিকে 24-এ? আমি খুব সহজ প্রশ্ন করলাম আপনার কাছে। দেখুন, আমরা এটার মধ্যে দুটো ব্যাপার আছে, একটা ধর্মীয় ব্যাপার, একটা রাজনীতির ব্যাপার। আর বিজেপির কাজটাই হচ্ছে ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে দেওয়া আর মানুষকে ভুলিয়ে রাখা। এবার আমার একটা প্রতিবেদন আছে আর একদম শেষে একটা সামান্য প্রতিবাদ আছে। প্রথম প্রতিবেদন হচ্ছে যে দেখুন, এখানে মহারাজ তার কথা বললেন আর ওইদিকে 4 জন শঙ্করাচার্য তাদের কথা বললেন। এবার কে ধর্মে ঠিক কথা বলছে ভুল বলছে আমার দৃষ্টতা নেই তাদের ওপরে কোনো কথা বলার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মন্দির এখনো সম্পূর্ণভাবে নির্মাণ হয়নি সেখানে প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদী কিছু লোকাল পুরোহিতদের ট্রেনিং দিয়ে, আর সেটা এত তড়িঘড়ি শুধু 24-এর ইলেকশনের জন্য, এটা আমার প্রথমেই মনে হয় প্রভু রামের অপমান। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আমরা যারা রাজনীতি করতে এসেছি, সিপিএম হোক, কংগ্রেস হোক, বামফ্রন্ট হোক, বিজেপি হোক, আমরা রাজনীতি করতে এসেছি মন্দির মসজিদ তৈরি করার জন্য না, আমরা রাজনীতি করতে এসেছি মানুষের স্বার্থে, মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। যেমন সবাই বলছিলেন, আজকে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী, তিনি হয়তো হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার মুখ্যমন্ত্রী হওয়ার পর আর কোনো ধর্ম নেই, তাকে রাজধর্ম পালন করতে হবে। তাকে 24শে ডিসেম্বর সেন্ট পলস ক্যাথিড্রালে যেতে হবে, ঈদের দিন রেড রোডে যেতে হবে, আবার দুর্গাপূজায় উদ্বোধনেও যেতে হবে এবং দুর্গাপুজো কার্নিভালও করতে হবে। কিন্তু একটা কথা রিজু 1 মিনিট, রিজু একটা কথা, আমরা 14 লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি কেউ ভুলে যায়নি। রেজাল্ট আউটের পর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক, উনি বলেছিলেন আমি তো সংখ্যালঘু তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আমার কথা বলছি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কথাটা বলেছিলেন, এর ব্যাখ্যাও আমি খুঁজতে যাচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আমি একটা কথা বলি, আজকে আমি জানি না আপনারা জানেন কিনা, আজকে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুসলিম সম্প্রদায়ের একটা গোষ্ঠীর সাথে দেখা করেছে। একটু চেষ্টা করতে দিন না, তাড়াহুড়ো করবেন না, চেষ্টা করতে দিন। মমতা ব্যানার্জি বলেছিলেন তো আজকে নরেন্দ্র মোদী একটা মুসলিম গোষ্ঠীর সাথে দেখা করেছেন, কি তারপরে কি করেছেন জানেন? তিনি হাজরাত দরগায় চড়ানোর জন্য একটা চাদর উপহার দিয়েছে। আমার মনে হয় প্রধানমন্ত্রীর এটাই করা উচিত করা, কারণ আমাদের দেশে ভগবত গীতা আর কুরআনের থেকে ওপরে হচ্ছে দেশের সংবিধান। যারা রাজনীতি করতে আসে তাদের এটা বুঝতে হবে, যারা নোংরামি করতে আসে তারা ভগবত গীতা আর কুরআন নিয়ে নোংরামিটা করবে। এবার আমার কথা হচ্ছে যে আজকে আপনি একটা কথা বলুন, 4 জন শঙ্করাচার্যকে ডাকেনি, বেশ করেছে, ডাকেনি, এটা গিমিক ছাড়া আর কি? আমরা আজকে জগন্নাথ মন্দির তৈরি করি, আমরা কি সেটা ম্যানিফেস্টোতে রেখেছি? না। বিজেপি কেন বলছে 22 তারিখ রাম মন্দির মানে উদ্বোধন? এটাও কি আপনি মনে করেন সরকার নিজের টাকা খরচ করে মন্দির তৈরি করবে? এটা হয় কখনো? আপনি তো বললেন সরকারের কার মন্দির মসজিদ করা নয়, কিন্তু আমাদের রাজ্য সরকারের টাকা খরচ করে মন্দির তৈরি করছে। তাহলে সৈকত বাবু আপনি একটা উত্তর দিন না,
তাহলে তো অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারের ডোনেশন হচ্ছে 1 টাকা, 3200 কোটি টাকা দিয়েছে ভারতবর্ষের হিন্দুরা, তাহলে প্রধানমন্ত্রী উদ্বোধন করবে কেন? সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। আপনি একটু আগে বলেছেন রিজু যে সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়। আমি আপনাকে স্যালুট করছি এই কথাটার জন্য, আমি আপনাকে স্যালুট করছি এই কথাটার জন্য। এই কথাটাই তো আমি নরেন্দ্র মোদীর হয়ে যিনি প্রতিনিধি রয়েছেন তাকে এই প্রশ্নটাই করতাম। আমার একটাই কিন্তু আপনার কথা আপনার কাছে বুমেরাং হলো, আপনার কথা আপনার কাছে বুমেরাং হলো রিজু। রাস্তায় রাম মন্দির বেশ, করছে, আমি উত্তর নেব আপনার কাছে রিজু। আমি খুব পরিষ্কার, রিজু এক মিনিট, আমি খুব পরিষ্কার দুটো বক্তব্য রেখেছিলাম। আপনি যে বক্তব্য রেখেছেন আপনার বক্তব্যে আপনার দ্বিতীয় ব্যাখ্যার উল্টো উত্তর রয়েছে, এটা কিভাবে সম্ভব? আমি ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আলোচনায়। আমি আবারও পরমাত্মানন্দজি মহারাজের কাছে যাব বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকবেন।